ওকে, তো এইচটিএমএল ফাইল তৈরি করা আছে আমাদের এখানে। কাজে আজকে আর এইচটিএমএল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এইচটিএমএল যা আছে তাই টুকটাক করবো হয়তো। আমরা আজকে পুরো সিএসএস নিয়ে ডিল করব। প্রথমে আমরা একটা সিএসএস ফাইল তৈরি করব। সিএসএস ফাইল কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা অলরেডি জানেন, আমি করছি। যদি কোনো একটা জায়গায় মনে হয় যে এই অংশটা বুঝি নাই, সাথে সাথে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা, তো যেটা করতে হবে, সরি, একটা ফাইল নিতে হবে, এটার নাম দিব style.css বা যে কোনো কিছু .css, ঠিক আছে? আচ্ছা, .css opening brackets, ওকে। CSS একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। সিএসএস এর দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। কি কি বলতে পারেন? তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে এলিমেন্টস, এইচটিএমএল এলিমেন্টস। অর্থাৎ সিএসএস দিয়ে আমরা কি ধরনের কাজ করি বলেন তো? আচ্ছা, আপনারা এইচটিএমএল এর ফন্ট ট্যাগটা সম্পর্কে জানেন? ফন্ট বা বোল্ড ট্যাগ, অর্থাৎ এই যে এরকম, এই ট্যাগটা সম্পর্কে জানেন? আচ্ছা, এটা দিয়ে ফন্টের কালার সাইজ এগুলো করা যায় এইচটিএমএল এ, অন্য কিছু লাগে না। শুধু এইচটিএমএল এর মধ্যে আচ্ছা আমরা একটু করি, যেহেতু জানি না। হ্যাঁ, আমরা সিএসএস ছাড়াই করা যায়। এই ধরেন, আরে বাহ, পুরো টেমপ্লেট করা দেখি। এই ধরেন এইটা আমি ফন্ট সাইজটা, ফন্টের কালারটা চেঞ্জ করব। তো আমি ফন্ট লিখব এবং তার মধ্যে কালার লিখে দিব, সে কি কালার চাই আমরা, রেড। এটাকে আমরা রান করি, এটা কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এভাবে আমরা এইচটিএমএল দিয়ে সরাসরি স্টাইলটা করতে পারি। আচ্ছা, সাইজ আমরা এভাবে সাইজও নির্ধারণ করতে পারি। সাইজ বড় হয়ে গেল, আবার যদি ছোট করতে চাই, ঠিক আছে? তার মানে কিচ্ছু লাগে না। হ্যাঁ, ফন্ট 7টা সাইজ সাপোর্ট করে। সাইজ দিলাম না, আমি কিন্তু প্রথমে 7 লাস্টে 1 লিখলাম, 7টা সাইজ সাপোর্ট করে, 1 2 3 4 5 6 7 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আর ডিফল্ট যেটা থাকে আমাদের ব্রাউজারে শো করে সেটা হচ্ছে 3 সাইজের ফন্ট আমাদের ব্রাউজারে ডিফল্ট ভাবে শো করে। আচ্ছা, এগুলো একটু ওল্ড স্কুল কথাবার্তা, মানে আদিমকালে ইউজ করা হয়তো, এখন আর কেউ ইউজ করে না। কেন ইউজ করে না? সম্ভব তো, তাহলে কেন করে না? কেন বেটার? এটাই হচ্ছে মূল কথা। সবাই আমরা পড়াশোনা তো করছি, তাই না? আচ্ছা, স্কুল বা কলেজ, কলেজ দিয়ে উদাহরণ দিই। ধরেন কলেজের টাইমিং চেঞ্জ হলো, তখন কলেজ কর্তৃপক্ষ কি করে, প্রত্যেকের বাসায় ফোন দেয়, ফোন দিয়ে বলে আপনার ক্লাস টাইম চেঞ্জ হয়েছে, 11টার জায়গায় 10:30টায় হবে। এভাবে করে? করে না। কি করে? নোটিশ বোর্ডে টানা যায়, দেখলে দেখো, না দেখলে নেই, তাই না? আচ্ছা, এই ব্যাপারটা অনেকটা এরকম। আমরা যদি এরকম প্রত্যেকটা অংশকে আলাদা করে ধরে 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 ফন্ট দিতে যাই, শেষ। এটা তো ছোট একটা টেমপ্লেট, দেখা যাবে 2000 লাইনের এইচটিএমএল টেমপ্লেট, কি করবেন? বা 7টা 8টা 10টা ফাইল একটা ওয়েবসাইটে, কি করবেন? এইভাবে করা সম্ভব না, আসলে ইললজিক্যাল। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা শ্রেণীবদ্ধ করে দিব। অর্থাৎ আমরা বলবো ক্লাস 1, ক্লাস 1 এর টাইম নেক্সট আগামীকাল থেকে ক্লাস 1 এর ক্লাস হবে 10:30টায়। সবাই নির্দেশ পেয়ে গেল, তাই না? এই নির্দেশ ক্লাস 1 ছাড়া অন্য কারোর জন্য প্রযোজ্য? একটু কথাগুলো খেয়াল করবেন, একটু অ্যাবসার্ড কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা নির্দেশনা দিলাম, ক্লাস 2 ক্লাস এখন থেকে 9:30টায় হবে। এটা কি ক্লাস 1 এর জন্য প্রযোজ্য হবে? না। আচ্ছা, এবার বললাম ছেলেদেরকে ইউনিফর্ম ঠিক করে আসতে হবে। মেয়েরা অলরেডি আসে, ছেলেরাই ডিস্টার্ব করে। ছেলেদেরকে ইউনিফর্ম ঠিক করে আসতে হবে, এটা কি মেয়েদের উপরে প্রযোজ্য? আচ্ছা,
তার মানে আবার যদি এভাবে বলি যে সবাইকে ইউনিফর্ম পরে আসতে হবে, তাহলে এটা সবার জন্য প্রযোজ্য, ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য, তাই না? আচ্ছা, এই যে চারটা লেভেল বললাম, একটা লেভেল হচ্ছে সবার জন্য, একটা হচ্ছে একটা জাত মানে একটা গোষ্ঠীর জন্য অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য, একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে দুই ধরনের জন্য, আরেকটা ধরন আছে সেটা হচ্ছে যদি কাউকে ইন্ডিভিজুয়ালি ডাকা হয়, যে অমুক ক্লাসের পর অফিসে দেখা করবো, হয় না? হতে পারে, কম হয় অবশ্য। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়ালিও করা যায়, তাই না? তার মানে আমরা চার রকমের নির্দেশনা দিতে পারি। অলমোস্ট এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি সিএসএস এর ক্ষেত্রে। তার মানে আমরা সিএসএস এ চার রকমের নির্দেশনা দিতে পারি। প্রথম যে এক টাইপের নির্দেশনা সেটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, পুরা সাইটের যত এইচটিএমএল ট্যাগ আছে, যত এলিমেন্ট আছে সবাই পাবে। দ্বিতীয় হচ্ছে আমরা ওদেরকে শ্রেণীবদ্ধ করে ফেলতে পারি। শ্রেণীবদ্ধ করে ফেললে আলাদা আলাদা করে প্রত্যেকটা শ্রেণী ধরে ধরে আমরা ওদেরকে আলাদা করে নির্দেশনা দিতে পারি। আবার শ্রেণীর মধ্যে আমরা জাতকরণ করতে পারি, বা শ্রেণীর মধ্যে আমরা দলীয়করণ করতে পারি, যে গ্রুপ করতে পারি, এই গ্রুপের আলাদা আলাদা নির্দেশনা থাকে, তাই না? কারণ ক্লাস 9 সায়েন্সের এক নির্দেশনা, ক্লাস 9 কমার্সের আরেক নির্দেশনা, এরকম হতে পারে না? আচ্ছা, এই যে আলাদা আলাদা গুলো নির্দেশনাগুলো দিচ্ছি আমরা, এগুলো আমরা কোথায় দিব? কারো বাসায় গিয়ে বলবো না, আমরা নোটিশ বোর্ডে টানাই দিব। এই নোটিশ বোর্ডটা হচ্ছে সিএসএস ফাইল। এইচটিএমএল এর সমস্ত এলিমেন্ট বাধ্যতামূলকভাবে সিএসএস এর যে নোটিশ বোর্ড সেটাকে ফলো করবে, কিন্তু ওদেরকে আমাদের বলে দিতে হবে যে তোমরা এই নোটিশ বোর্ড ফলো করো, তাই না? যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা করেছেন, একটা জিনিস খেয়াল করবেন যে ফার্স্ট ইয়ারের নোটিশ বোর্ড, সেকেন্ড ইয়ারের নোটিশ বোর্ড, থার্ড ইয়ারের নোটিশ বোর্ড আলাদা থাকে, তাই না? আলাদা থাকে না? এমফিল পিএইচডি গুলো আলাদা থাকে। এখন ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট তারা কি গিয়ে ফোর্থ ইয়ারের নোটিশ বোর্ড চেক করবে? করবে না। ওদেরকে বলে দিতে হবে না তোমরা এই নোটিশ বোর্ডটা চেক করবা। এই একই কাজ এইচটিএমএল ফাইলকে বলে দিতে হবে যে তুমি এই সিএসএস কে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই এইচটিএমএল কে আমরা কোনো সিএসএস বলে দেই নাই, এখন আমরা বলে দেই যে ও একটা সিএসএস কে ফলো করবে। আচ্ছা, সিএসএস অনেক লম্বা আলোচনা। সিএসএস আবার তিন প্রকার। একই কোড গুলা সিএসএস তিন ভাবে লেখা যায়। এই তিনটা কি কি বলতে পারেন কেউ? না, আইডি সিলেক্টর গুলো হচ্ছে ওই যে বললাম তিনটে ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে, সেটা হচ্ছে সিলেক্টরস, প্রপার্টিজ এবং ভ্যালু, ঠিক আছে? আর এই সিএসএস তিন রকমের হয়, সেটা হচ্ছে হ্যাঁ, ইনলাইন সিএসএস, আমার হাতে লেখার জন্য ক্ষমা করবেন, ইনলাইন সিএসএস, এক্সটার্নাল, ইন্টারনাল। আচ্ছা, এই যে তিন রকমের সিএসএস লেখা যায়, তার মধ্যে ইন্টারনাল কি আমরা বুঝি কিভাবে ইন্টারনাল সিএসএস লেখে? হ্যাঁ, এইচটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল নামে একটা, স্টাইল নামে কি নিব? অ্যাট্রিবিউট নিব। এইচটিএমএল ট্যাগের ভিতর ট্যাগ হচ্ছে কোনটা, যেটা এরকম ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে, এই ব্র্যাকেট গুলোর নাম কি বলেন তো? কার্ভ ব্র্যাকেট, কার্ভ বলে এটাকে, কার্ভ ব্র্যাকেট। কার্ভ ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে ট্যাগ বলে, যেগুলো হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ। এই কার্ভ ব্র্যাকেটের এই যে মেইন ট্যাগ, এইটার পাশে আমরা স্পেস দিয়ে, এটা বন্ধ হওয়ার আগে, মেইন ট্যাগ বন্ধ হওয়ার আগে এখানে আমরা স্পেস দিয়ে যা লিখবো, যে অংশগুলো লিখতে চাইবো সেগুলো হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটের নাম লিখবো, সমান চিহ্ন দিয়ে দুটা ডবল ইনভার্টেড কমা দিতে হবে। এই ডবল ইনভার্টেড কমার ভিতরে যেটা লিখবো সেটাকে বলে ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। তার মানে এই হ্যাঁ, সেটা হচ্ছে ট্যাগ। এই যে ফন্ট, ফন্ট হচ্ছে ট্যাগ। আমরা একটু আগে যেটা লিখলাম, এই যে এখানে খেয়াল করেন, এখানে ফন্ট টুকু হচ্ছে ট্যাগ, স্পেস দিয়ে যে কালার লিখেছি এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার সাথে সাথে একটা সমান 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 যে চিহ্ন এটা, এবং একটা
মানে দুটা ডবল ইনভার্টেড কমা শুরু এবং শেষ করতে হয়। এটা করার পর এর মাঝখানে যেটা লেখা হয় সেটাকে বলে ভ্যালু। ঠিক আছে, আচ্ছা আরেকটা অ্যাট্রিবিউট লিখতে চাইলে আবার স্পেস দিয়ে একই সিস্টেম, তাই না? আচ্ছা, ইনলাইন সিএসএস দেওয়ার সিস্টেম হচ্ছে এরকম, এইচটিএমএল ট্যাগের ভিতর আমরা এটা মুছে দিই, এটা আমাদের আর প্রয়োজন নেই। এইচটিএমএল ট্যাগের ভিতর স্টাইল নামে অ্যাট্রিবিউট নেওয়া এবং এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর সিএসএস লেখা, এটাকে বলে ইনলাইন সিএসএস। ঠিক আছে, এটাকে বলে ইনলাইন সিএসএস, অর্থাৎ একই লাইনের মধ্যে, ইনসাইড দ্য লাইন, এটা হচ্ছে ইনলাইন। একই লাইনের মধ্যে, এইজন্য ইনসাইড দ্য লাইন মানে ইনলাইন। ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আচ্ছা, এরপর আমরা জানি আমরা চাইলে এখানে হেডের ভিতর এরকম স্টাইল ট্যাগ নিয়ে এটার মধ্যে সিএসএস লিখতে পারি, তাই না? পারি না? আচ্ছা, এই এই বিষয়গুলো সম্পর্কে কি কারো জানা নেই এমন কোনো ব্যাপার আছে? এই বিষয়গুলো সম্পর্কে জানা নেই এমন কেউ আছেন? এই বিষয়গুলো সম্পর্কে আগে জানতাম না, ফ্র্যাঙ্কলি বলেন, সমস্যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, লাস্ট ক্লাসে এগুলো দেখানো হয়নি। কিছু বলবেন? ও না, শেষ, হাত হাত তোলার কাহিনী শেষ, ঘটনা বহুত আগে শেষ। আচ্ছা, তাহলে একটু আবার বর্ণনা করতে হবে, একটু স্লো ডাউন করি। হ্যাঁ, যারা জানেন তারা রিভাইজ করেন, কিছু করার নেই। ওকে, তাহলে আমরা ইনলাইন সিএসএস দিয়ে শুরু করি। আচ্ছা না, আমরা ইন্টারনাল দিয়ে শুরু করি। সিএসএস এর যে প্রপার্টি, ভ্যালু এবং কি বললাম সিলেক্টর, এই তিনটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। সিএসএস লেখার সিস্টেম হচ্ছে প্রথমে সিলেক্টর লিখতে হয়, খেয়াল করেন খুব ভালো করে, এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা টেন্স শেখার জন্য কি করছি, ইফ প্লাস, না এটা হচ্ছে কন্ডিশনাল শেখার জন্য, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার করছে না, এমনি কি স্ট্রাকচার করছি না, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস করছি। আচ্ছা, এরকম স্ট্রাকচার লিখে দিচ্ছি। ধরেন না, গ্রাফিক্সের ক্লাস 3 তলায়, সব সিএসএস স্ট্রাকচার একই। আচ্ছা, সিলেক্টর, এরপর একটা স্পেস দেয় অনেকে, অনেকে দেয় না, দেওয়া ভালো, সুন্দর হয় স্পেস দিলে। ঠিক আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট তো আমরা সবাই চিনি, বীজগণিত করতে করতে সবাই ব্র্যাকেট চিনি, ব্র্যাকেটস। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে লিখতে হয় প্রপার্টি, তারপর একটা কোলন দিতে হয়। কোলন চিনি কোনটা, একটা কোলন দিতে হয়। কোলন দিয়ে তারপরে এখানে লিখতে হয় ভ্যালু, সরি, এবং শেষ হওয়ার পর একটা সেমিকোলন দিতে হয়। যদি আমাদের একই সিলেক্টরে আরো সিএসএস লিখতে হয় সেক্ষেত্রে আবার এই সেমিকোলনের পরে প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন, প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন। এটা হচ্ছে সিএসএস এর স্ট্রাকচার। সিলেক্টর, হ্যাঁ ওইটা না দিলেও চলবে, আমরা তো এখন HTML5 এ চলে আসছি, HTML4 এ আলাদা আলাদা করে বলে দেওয়া লাগবে কোন ল্যাঙ্গুয়েজ। HTML5 খুবই স্মার্ট, চিনে নেয়, লাগে না, চাই যদি চান দিতে পারেন, সমস্যা। আচ্ছা, এটাই হচ্ছে ওর স্ট্রাকচার। আচ্ছা, HTML করার সময় একটা কথা আপনাদেরকে বলা হয়েছে কিনা, HTML এর স্পেস কাউন্ট করা হয় না, একটা স্পেস কাউন্ট করা হয়, এর বেশি কোনো স্পেস কাউন্ট করা হয় না। আপনি যদি একটা লিখলেন এখানে আর একটা এই জায়গায় লিখলেন, ওই দুটার মাঝখানে একটু স্পেস দেখাবে, কোনো এক্সট্রা স্পেস দিবে না। উদাহরণ দেই, এই যে এটা, আমি এটাকে এইরকম করে লিখলাম, ঠিক আছে, সেভ করলাম। খেয়াল করবেন আমি কোথায় লিখছি, এই এই যে ডিকটা, এই ডি এবং আই এর মাঝখানে আমি এত বড় স্পেস এন্টার দিলাম, রিফ্রেশ দিই, একটা স্পেস আসছে।
আছে? তার মানে আপনি যত স্পেস দেন সে একটাই কাউন্ট করবে। এইচটিএমএল ক্ষেত্রে বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটাই কাউন্ট করে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে খুব অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং এ গেলে তখন দেখবো যে স্পেস ঝামেলা করে, কিন্তু এছাড়া স্পেস কাউন্ট হয় না। কাজে আমরা যদি চাই, এটাকে আমি আগের মতো করে নিই, আমরা যদি চাই এখানে আমরা এরকম করে সুন্দর করব এটাকে, হ্যাঁ, এরকম করে আলাদা করে লাইন লাইন করে করে সুন্দর করে লিখলাম। আমরা চাইলে এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। আবার চাইলে সবগুলাকে এক লাইনেও করতে পারি, ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু চিনি। সিলেক্টর কাকে বলে? আমাদের সামনে এটা আমাদের HTML ডকুমেন্ট বা HTML ফাইল। এই HTML ফাইলের মধ্যে অনেক 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 ট্যাগ বা এলিমেন্ট আছে, তাই না? HTML এলিমেন্ট আছে। এই এলিমেন্ট গুলাকে আমি যখন এখানে স্টাইল দিব, তো আমি বললাম CSS এর একটা প্রপার্টি হচ্ছে কালার, তার ভ্যালু দিলাম আমি গ্রিন, ঠিক আছে। এখন এই পুরা সাইটের সমস্ত HTML এলিমেন্ট সবাই মিলে কি এটা নিবে, মানে কালারটা নিয়ে নিবে সবাই মিলে? আলাদা করে বলে দিতে হবে না তুমি নাও। আর যদি সবাই নেয়, সবাইকে বলতে হবে যে সবাই নেবে, বলে দিতে হবে না? বলতে হবে না? এটাই হচ্ছে সিলেক্টরের কাজ। সিলেক্টর দিয়ে সিলেক্ট করা হয় কে এই নির্দেশ পালন করবে। নির্দেশ দিচ্ছে এটা কে পালন করবে, সেটা সিলেক্টর দিয়ে সিলেক্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ধরেন আমরা চাচ্ছি যে H1, আমরা এই ইনলাইনটা মুছে দিই, H1 H1 এ কালারটা সবুজ হবে, ঠিক আছে। এখন কি হয় আমরা একটু দেখি তো। এখন এই অবস্থায় ওর কালার কি আছে? ডিফল্ট, ব্রাউজারের ডিফল্টটা, আমার ব্রাউজারে যেটা আছে সেটা। বেশিরভাগ ব্রাউজারে ডিফল্ট কালো থাকে, হ্যাঁ, কেউ কেউ আবার কালার চেঞ্জ করে, নরমালি কালো থাকে। আচ্ছা, আমরা চাচ্ছি H1 এর কালার এরকম হবে। তো আমরা এই প্রপার্টি ভ্যালু এগুলো তো সিএসএস চিনে না। প্রপার্টি নামে সিএসএস এর কোনো প্রপার্টি নাই, আর ভ্যালু নামে ওর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো এগুলো আমরা মুছে দিই। এগুলো হচ্ছে স্ট্রাকচার, যেমন ভার্ব নামে যেমন কোনো ভার্ব নেই, সাবজেক্ট নামে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা সিলেক্টর। আমরা কাকে সিলেক্ট করব ঠিক করলাম? H1 কে। H1 কি? ওটা কি একটা HTML ট্যাগ, নাকি ওটা একটা ক্লাস, না ওটা একটা আইডি? ট্যাগ। যদি HTML ট্যাগ হয় তাহলে কিচ্ছু লাগবে না, জাস্ট ট্যাগের নামটা লিখে দিতে হবে, H1। সেভ করি, রিফ্রেশ দেই, হয়ে গেছে। এখন হবে কি, আমাদের সাইটে যদি একাধিক H1 থাকে, তো এখানে একটা H1 আছে, এখানে একটা H1 আছে, এখানে একটা আছে, রিফ্রেশ দেই, প্রত্যেকটা H1 এই নির্দেশ পালন করছে, কারণ আমরা কি বলেছি, H1 এই নির্দেশ পালন করো। ব্যাপারটা হচ্ছে এরকম, ক্লাস 1 এই সময়ে আসবে, সমস্ত H1 পালন করবে একই নির্দেশ। যদি আমরা চাই কোন স্পেসিফিক H1 পালন করুক, তাহলে কি করতে হবে? তাহলে ওকে আমাদের নাম ধরে বলতে হবে, তাই না? আচ্ছা, এখন ওর নাম কি? এই H1 এর নাম কি? বুঝি নাই। না, ওয়েলকাম টু আওয়ার সাইট, এটা ওর নাম না, এটা ওর চেহারা। হুম? এইখানে আপাতত ওর কোনো নাম নেই, ও একটা বাচ্চা শিশু, হাসপাতালে মাত্র জন্মগ্রহণ করছে, ওর কোনো নামকরণ হয় নাই। তাই আমরা ওকে এখন নাম দিব, হ্যাঁ, H1 কে নাম দিব, ঠিক আছে। নাম দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ওকে শ্রেণীবদ্ধ করা, অর্থাৎ ওকে বলে দেওয়া তুমি এই ক্লাসের, যাও, ফেলে দিলাম এক বক্সে, ওই বক্সে যারা আছে সবাই শুনবে এই কথা। আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে মুভি তো আমরা কম বেশি সবাই দেখছি, মুভিতে জেলখানাও দেখাইছে খুব, সব কয়েদিদেরকে কি নাম ধরে ডাকা হয়? তাদের একটা আইডি নাম্বার থাকে না? আইডি নাম্বার থাকে না? এই আইডি নাম্বার প্রত্যেকের ইউনিক না, প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু এক আইডি নাম্বারে কখনো দুইজন থাকবে না এক কারাগারে, তাই না?
একই রকম একটা HTML টেমপ্লেটে কখনো একই আইডির দুইটা এলিমেন্ট থাকবে না। বোঝা গেল? যদি আমরা ওকে আইডি দেই, অর্থাৎ আইডি কিভাবে দেয়, আইডি একটা অ্যাট্রিবিউট, আইডি আইডি ওকে নাম দিলাম কি, নাম, এটা আমি ওর নাম দিলাম, ঠিক আছে? অথবা একটা নাম বলেন তো, ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই। হেডিং, ওই তো যেটা ইচ্ছা দেওয়া যায়, এটা কোনো সমস্যা না, নাম আপনার যা ইচ্ছা দিবেন, কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা, আমি যে নাম দিব সেই নাম থাকবে। কারো কেউ কেউ কিছু বলার আছে? কারো সাহস নেই কিছু বলতে। আমি যাবো কোথায় হবে? আচ্ছা, তো নাম দিলাম আমি, হ্যাঁ, কালকে নাম দিলাম। তো এখন আমি বললাম সিএসএস তো মুস্তাফিজরে চিনে না, আমরা চিনি, সিএসএস তো চিনে না। সিএসএস এর জন্য এটা জাস্ট একটা স্ট্রিং, কয়টা অক্ষর, 1 2 3 4 5 6 7 8, আটটা অক্ষরের সমন্বয়ে একটা স্ট্রিং, জাস্ট একটা নাম দেওয়া। এখন আমরা এটাকে কল করব। এখন আমরা সমস্ত H1 কে না বলে আমরা বলবো মুস্তাফিজ নামের যে H1 আছে তাকে তুমি এডিট করো। তাহলে আমরা বলবো H1 আইডি, আইডি মুস্তাফিজ, ঠিক আছে? সেভ করি, রিফ্রেশ দেই, কাজ হয়নি কেন? হুম, কি নাই? মুস্তাফিজ নাম তো দিলাম আমি। হ্যাঁ, আমরা হচ্ছে আইডি লিখে দিলে হবে না, সিএসএস এ আইডি কে আইডি বলে ডাকা হয় না, সিএসএস আইডি চিনে না। সিএসএস এর কাছে আইডি জাস্ট দুইটা অক্ষর আর কিছু না, ও আইডি চিনে হ্যাশ দিয়ে, ঠিক আছে? তার মানে H1 হ্যাশ মুস্তাফিজ মানে কি, H1 যার আইডি মুস্তাফিজ, ঠিক আছে? আমি কিন্তু সিএসএস এ কিছু প্রিন্সিপাল শিখাচ্ছি, কিছু বেসিক জায়গা যেগুলো ক্লিয়ার হওয়া খুব জরুরি। তাহলে এখন বাকি যত H1 থাকুক তাদের নাম মুস্তাফিজ না হওয়াতে শুধুমাত্র শুধুমাত্র একটাকেই করলো, ঠিক আছে? আচ্ছা, না হওয়াতে অন্যগুলাকে করে না। এখন যেটা বললাম, নাম দেওয়া যায় আবার শ্রেণীবদ্ধ করা যায়, ওকে ক্লাসে দেওয়া যায়। তার মানে আমি যদি ওকে বলি সে একটা ক্লাসে ঢুকবে, সে মুস্তাফিজ ক্লাসের লোক, বা ওই প্লে গ্রুপে ক্লাস দেওয়া হয় না, শাপলা গোলাপ ক্লাস দেয় না, যে ওদের বিভিন্ন শাখা। তো ধরেন আমরা শাপলা নামে একটা শাখা করলাম, সেই শাখার যত এলিমেন্ট থাকবে সবাই এটা পাবে। তো আমরা এখানে যাই, গিয়ে বলি শাপলা, এই নামই তো, তাই না? দেখি কাজ হয় না কেন? হ্যাঁ, কারণ ক্লাস দিলে হ্যাশ দিলে হবে না, ক্লাসের আবার আলাদা, ক্লাসে দিতে হয় ডট। এবার দেখি কাজ হচ্ছে। এখন আমরা এক কাজ করি, আরো কয়েকজনকে এই ক্লাসে ঢুকাই, এটাকেও ঢুকালাম, মাঝখানেরটা বাদ, এটা বাদ, এটা এবং এটা ঢুকাই দিলাম, ঠিক আছে? দুজনই পাচ্ছে। কেন? কারণ দুজন এই দুজন শাপলা ক্লাসের অন্তর্ভুক্ত, সে শাপলা ক্লাসের অন্তর্ভুক্ত না, এবং আমাদের নির্দেশটা ছিল শুধুমাত্র শাপলা ক্লাস। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমি এই ধরেন H5 এটাকেও ক্লাস শাপলা দিলাম, ঠিক আছে? খেয়াল করুন ভালো করে, রিফ্রেশ দেই, কাজ হয় না কেন? হ্যাঁ, কারণ আমরা বলে রাখছি যদি H1 এর ক্লাস শাপলা হয় তাহলে কাজ করবে, নইলে কাজ করবে। এখন এখানে শাপলা ক্লাস পাওয়া গেছে, H1 পাওয়া যায় না, H5, ওকে? তাহলে এখন আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এখান থেকে H1 টা সরাই দিই, তাহলে যেখানেই সে শাপলা পাবে, H1 হোক, H5 হোক, P হোক, যাই হোক, সবগুলাই এই জিনিসটা পাবে, শাপলা ক্লাস, কারণ শাপলা ক্লাসে পড়ে গেছে, আর কোনো শর্ত নাই, শর্ত একটাই, ক্লাস শাপলা হবে। ক্লাস শাপলা পাওয়া গেছে, হয়ে গেছে। আগে যেটা ছিল ক্লাস শাপলা হইতে হবে
সঙ্গে h1 হইতে হবে, দুইটা শর্ত ছিল। আসেন আরেকটা শর্ত অ্যাড করি। এবার আমরা বলবো ধরেন এই ডিভের একটা নাম দিই, এই ডিভের নাম দেই আইডি 1 এবং এই ডিভের নাম দেই আইডি 2। ঠিক আছে, এই আইডি 1 এর ভিতর একটা h1 আছে এবং আইডি 2 এর ভিতর একটা h1 আছে, যাদের উভয়ের ক্লাস শাপলা। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই h1। ঠিক আছে, তার মানে h1 ক্লাস শাপলা হলেই পাচ্ছে। এখন আমি একটা শর্ত অ্যাড করে দিই, সেটা হচ্ছে যদি আইডি 1 এর ভিতর, এই যে দেখেন স্পেস দেওয়া মানে কিন্তু ভিতর, এখন যদি আমি আইডি 1 h1 শাপলা, অর্থাৎ h1 এর আইডি শাপলা এবং আইডি 1 এবং ক্লাস শাপলা, এটা হলো একটু ঝামেলাপূর্ণ। এই ব্যাপারটার দিকে খেয়াল করেন, কোনো স্পেস নাই কিন্তু এখানে, কোনো স্পেস নাই। h1 যার ক্লাস শাপলা এবং যার আইডি 1, তার মানে কেউ শুধু h1 হইলে হবে না, শুধু শাপলা ক্লাসের হইলে হবে না, তার সঙ্গে আইডি 1 থাকতে হবে, তাহলেই কেবলমাত্র এই স্টাইল কাজ করবে। যদি ব্যাপারটা এরকম করি, আমরা একটা স্পেস দিয়ে দেই ওয়ানটাকে সামনে নিয়ে, তার মানে কি হলো, এটার মানে হচ্ছে ভিতরে, স্পেস মানে হচ্ছে ভিতরে, ওয়ান আইডির ভিতরে যদি h1 থাকে এবং তার ক্লাস শাপলা হয় তবেই কালার হবে। এবার দেখি আমরা এটা পাচ্ছে কিন্তু এটা পাচ্ছে না কেন, এটা আইডি 1 এর ভেতরে। তার মানে আমরা সিএসএস সম্পর্কে মোটামুটি কিছু জানলাম, আমরা চাইলে ঠিক স্পেসিফিক কোনটাকে স্টাইল করতে চাই সেটাকে আমরা সিলেক্টর দিয়ে আলাদা করে নির্ধারণ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আমরা চাচ্ছি একই স্টাইল h1 ও পাবে h5 ও পাবে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে যেটা করব h1 আবার h5, তাই না, এটাও পাচ্ছে আবার h1 গুলো পাচ্ছে। আচ্ছা এখন দেখেন একই সিএসএস আমি শুধু শুধু দুই জায়গায় লিখলাম না, শুধু শুধু লিখলাম না, দরকার আছে? দরকার নাই। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা এখানে যদি আমি h5 লিখে দিই তাহলে কি এটা মানে কি দাঁড়ায় বলেন তো, h1 এর ভিতরে h5, কিন্তু আমরা তো এটা চাই না, আমরা চাই h1 ও পাবে h5 ও পাবে ইন্ডিভিজুয়াল, কারো ভিতরে কেউ না। তাহলে আমাদের যেটা করতে হবে, একটা কমা দিয়ে দিতে হবে। একটা কমা দেওয়ার মানে হচ্ছে তারা সম্পূর্ণ ভিন্ন দুইটা সিলেক্টর, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, h1 এর সাথে h5 এর কোনো সম্পর্ক নাই, একই লাইনে দেওয়া হচ্ছে কারণ তারা একই স্টাইল পাচ্ছে, এই আর কিছু না। এছাড়া এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, একই কাজ করছে। ঠিক আছে, তার মানে কমা দেওয়া মানে কি, কমা দিয়ে আমরা একাধিক HTML সিলেক্টরকে একই CSS স্টাইল দিতে পারি এক লাইনের মধ্যে, তাহলে আমাদের কোডের সংখ্যা কমে গেল, ফাইলের সাইজ কমলো। ঠিক আছে, ওকে এতক্ষণ আমরা দেখলাম ইনলাইন সিএসএস, মানে ইনলাইন না সরি ইন্টারনাল সিএসএস, মানে হচ্ছে এই একই ফাইলের ভিতরে আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা সিএসএস লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা চাই যে আমি ইনলাইন লিখবো, প্রত্যেককে আলাদা আলাদা করে দিব, ধরেন আমি সমস্ত h1 কে একটা কালার দিয়েছি, কিন্তু আমি চাই একটা h1 ভিন্ন কালার পাক, কিন্তু কোনো কারণে আমি তাকে আইডি বা স্টাইল দিতে পারছি না, তখন আমরা ডাইনামিক্যালি, সম্ভব হলে ডাইনামিক্যালি করব, যেহেতু আমরা এখনো ডাইনামিক পারি না তাই আমরা স্ট্যাটিক ভাবে করব। ঠিক আছে, কিভাবে করব আমরা, অথবা আমি চাচ্ছি না একবার ক্লাস দিব এটাকে একটা, ওই ক্লাস নিয়ে আমি সিএসএস ফাইলে যাব, ওই ফাইলে যে এডিট করব, অথবা আমার সিএসএস ফাইলে অ্যাক্সেস নাই, হতে পারে না, আমার সিএসএস ফাইলে অ্যাক্সেস নেই, তাই আমি এখানে ক্লাস দিয়ে নিতে পারছি না।
HTML ফাইলেই করতে হবে। এসব ক্ষেত্রে ইনলাইন করা হয়। আচ্ছা, ধরেন সবগুলা H1 তো পাচ্ছে, আমি এই H1 টাকে আলাদা স্টাইল দিতে চাই, তখন কি বলবো? ওকে, স্টাইল। এখন কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ওকে আর সিলেক্টর দিয়ে ডাকতে হবে না। কেন? কারণ আমি এই HTML ট্যাগের ভিতরেই লিখছি, এই ট্যাগের ভিতর আমি অন্য ট্যাগকে ডাকতে পারবো না, তাইলে আমার ডাকার কোনো দরকার নেই। এই ট্যাগের ভিতর লেখা মানে আমি এই ট্যাগকে নির্দেশ দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার সিলেক্টর লাগবে না, এখন লাগবে প্রপার্টি এবং ভ্যালু, এভাবে। তাহলে আমার প্রপার্টি কি, সে কালার তো গ্রিন দেওয়া, তাই না? আমি এটার কালার ভিন্ন দেব, কালার রেড দেই। ঠিক আছে, যদিও সে H1 এবং H1 কে নির্দেশ দেওয়া আছে কালার গ্রিন হওয়ার, কিন্তু আমি তাকে আলাদাভাবে ডেকে দিচ্ছি, সেজন্য সেটা প্রায়োরিটি পাচ্ছে। ব্যাপারটা এরকম যে বলা সে আমার কেন যেন খুব স্কুল কলেজ দিয়ে উদাহরণ দিতে খুব ভালো লাগে। সে একটা ক্লাসে বলা হলো যে সবাই চ্যাপ্টার 1 হোমওয়ার্ক করে আসে, কিন্তু একজনের নাম বলা হলো সে অনামিকা। অনামিকা, তুমি চ্যাপ্টার 1, 2 দুইটাই করবা। এখন ক্লাসের সবাইকে যেহেতু বলা হলো, অনামিকা তো অর্ডার পেলো চ্যাপ্টার 1 করার, তাই না? কিন্তু তারপর সে আবার আলাদাভাবে অর্ডার পেলো চ্যাপ্টার 1, 2 একসাথে করার। এখন সে কোনটা করবে? অবশ্যই আলাদা করবে, তাই না? এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে প্রায়োরিটি কোনটা পাবে। প্রায়োরিটি তো বুঝলাম যে আলাদাভাবে যখন আমি ইনলাইন করে দিচ্ছি, এ সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে, কারণ আমি আলাদা নাম ধরে বা আলাদা করে চিহ্নিত করে দিচ্ছি। এখন ধরেন আমার ফাইলে, আমার সাইটে ইন্টারনাল সিএসএস ও আছে, এক্সটার্নাল সিএসএস ও আছে, কোনটা প্রায়োরিটি পাবে? ব্যাপারটা অনেকটা তাই, তবে কিছুটা ব্যাপারটা এরকম যে নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া আছে যে কালকে থেকে সবার ক্লাস 8:30টায় হবে, কিন্তু ক্লাস 1-এ ক্লাস টিউটর এসে বলল আমি 9টায় ক্লাস শুরু করব। এখন ওদের কাছে কোনটা প্রায়োরিটি পাবে? ভিতরে এসে যেটা বললো সেটা, সেই হিসাবে ইন্টারনালের গুরুত্ব বেশি। কিন্তু যদি এমন হয় টিচার এসে সকাল 8টা বাজে বলল আমি কালকে 9টায় ক্লাস করব, আবার দুপুর 12টা বাজে নির্দেশনা জারি হলো সবার ক্লাস 8:30টায় হবে, তখন কি হবে? তখন আবার ওরা 8:30টায় আসবে, তাই না? তার মানে নির্ভর করছে কোনটা পরে আসছে, লেটেস্ট কোনটা। ঠিক আছে, যদি আমি, আচ্ছা আমরা আগে এক্সটার্নাল কিভাবে লেখে সেটা দেখি না, আমি একটু স্ক্যাটার্ড ক্লাস নিই। এরকম আমি প্রথমে একটাই শুরু করলাম, করে আরেকটা জাম্প করি, সেটা থেকে আরেকটা জাম্প করি, সেটা থেকে আরেকটা জাম্প করি। এটা দুইটা কারণে। এক, এভাবে আমি ভালো শিখছি, আমার মনে হয় যে জাম্প করলে লিঙ্ক করে দিলে সুবিধা। যদি একটা একভাবে শিখলাম, অনেকক্ষণ পরে আরেকটা শিখলাম, ততক্ষণ ওইটা ভুলে গেছি, এরকম হয় না? এই জন্য আমার পছন্দ হচ্ছে জাম্প করা, এটা থেকে একটু এটা থেকে একটু টেনে টেনে লিঙ্ক করা। যদি প্রবলেম হয় বলবেন, কারণ সবার নেওয়ার স্টাইল এবং সবার গ্রহণ করার স্টাইল বা সবার দেওয়ার স্টাইল এক না। ঠিক আছে, আচ্ছা কই জানা ছিলাম? এক্সটার্নাল। এক্সটার্নাল কিভাবে লেখে? এক্সটার্নাল লেখে কিভাবে? এই যে যা আমরা ইন্টারনালে লিখি না, সমস্তটুকু কাট করতে হবে, বা কাট কপি এটা ব্যাপার না, মানে সেম জিনিস লিখতে হবে। সেম জিনিস আমরা এক্সটার্নাল ফাইলে লিখবো, অর্থাৎ নোটিশ বোর্ডে লিখবো, কিন্তু আমরা একটু মানে একটা এক্সট্রা ক্লাস যেটা করতে হবে, কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের বলে দিতে হবে যে তুমি ওই সিএসএস ফাইলটাকে ফলো করো। ঠিক আছে, আমি যদি এইচটিএমএল ফাইলের মধ্যে ইন্টারনাল সিএসএস লিখি, সে বুঝে যাচ্ছে যে তাকে এই সিএসএস ফলো করতে হবে, তাই না? এখন আমি সিএসএস নিয়ে রাখলাম বাইরের একটা ফাইলের মধ্যে, এইচটিএমএল কেমনে বুঝবে তার ওটা ফলো করতে হবে, বুঝাইতে হবে। তারা তো মানুষ না, স্মার্ট না, আমরা স্মার্ট, আমরা 2 লাইন বেশি বুঝবো, ওরা বুঝবে না, তাই না? ওকে বুঝাই দিতে হবে। তো আমার যদি তাকে বুঝাই দিতে হয়, কিভাবে বলবো যে তুমি ওই ফাইলটাকে ফলো করো? সিস্টেম হচ্ছে আমি বলবো
তাদের মধ্যে আমরা লিংক স্থাপন করব, তাদেরকে আমরা লিংক করে দিব। এই জন্য বলবো লিংক। আচ্ছা আমি ডাইরেক্ট না করি, লিংক। লিংক একটা সিঙ্গেল ট্যাগ, HTML এর সব তো ডবল ট্যাগ, শুরু আছে শেষ আছে, কিন্তু তিনটা ট্যাগ সিঙ্গেল, তিনটা বা চারটা ট্যাগ সিঙ্গেল। কি কি সেগুলা? ইমেজ, বিআর বা ব্রেক, এইচআর বা হরাইজন্টাল রুল, আর হচ্ছে লিংক, এটাও সিঙ্গুলার। ঠিক আছে? আচ্ছা লিংক, এবার বলতে হবে রেল। রেল মানে হচ্ছে রিলেশন, তার সাথে কি রিলেশন? স্টাইল শিট। এই ফাইলের সাথে তোমার রিলেশন হচ্ছে ওই ফাইল তোমার স্টাইল শিট, ওই ফাইল তোমার খালা, খালা না সরি স্টাইল শিট। কাজে ওই ফাইলকে স্টাইল শিট হিসেবে ফলো করবে। কোন ফাইল? তাহলে আমাকে বলতে হবে সোর্স, তাই না? কিন্তু যখন আমরা লিংক করি তখন ঠিক সোর্স বলে না। আমরা যখন লিংক করি এর মধ্যে কি লিখি? এ সোর্স, আমরা কি লিখি? এইচআরইএফ। এইচআরইএফ মানে কি? হাইপার রেফারেন্স। তার মানে হচ্ছে মূলত এটা ফুল ফর্ম হচ্ছে হাইপার লিংক রেফারেন্স। তো আমরা ওকে রেফারেন্স দিব যেহেতু সে লিংক, এইচআরইএফ, এবং আমরা এখন ফাইলের নামটা লিখবো style.css। ঠিক আছে? আরেকটা এক্সট্রা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এটা কোন ধরনের ফাইল সেটা সহ বলে দেওয়া। টাইপ, টাইপ হচ্ছে text/css। এই লিংকটুকু, এই কোডটুকু একসময় আমরা মুখস্থ করতাম, এখন আমরা একটু বুঝে লিখি। ঠিক আছে? বোঝা গেল এই কোডটুকুর কাজ কি? প্রথমে আমরা বললাম লিংক। লিংক হবে, লিংক হবে সেটা কি ধরনের ফাইল, তার সাথে আমার সম্পর্ক কি? সেটা আমার স্টাইল শিট, মানে সেটা HTML ফাইলের স্টাইল শিট। কোথায় আছে সেটা? তার সোর্স। ঠিক আছে? এবং এটা কোন টাইপের ফাইল? স্টাইল যে নিব, কোন ধরনের স্টাইলিং ল্যাঙ্গুয়েজ এটা? এটা একটা CSS ফাইল। ঠিক আছে? লিংক করে দিলাম। এখন আমরা এখান থেকে এটা মুছে দেই, এখানে রিফ্রেশ দেই, একই জিনিস পাচ্ছে। কোথেকে পাচ্ছে এখন? এক্সটার্নাল ফাইল থেকে। মাথা নষ্ট হয়ে গেছে? হওয়া উচিত না এত তাড়াতাড়ি, এখনো তো কিছুই হয়, কিছুই ছিল না। আমাকে বলা হয়েছে আপনারা তো প্রিলিমিনারি পারেন, কাজে আমি যেন ফার্স্ট ক্লাসেই, মানে আমি তো ফার্স্ট ক্লাসে আসার কথা ছিল, বাট আমার একটু মানে বিভিন্ন জটিলতার কারণে আমি ফার্স্ট ক্লাসে আসতে পারিনি। ফার্স্ট ক্লাসে এগুলো সব শেষ করে আজকে আমরা জেকুরিটি ঢুকে যাওয়ার কথা, অ্যাজ পার দ্য প্ল্যান। হ্যাঁ, আজকে জেকুরিটি ঢোকার কথা সেকেন্ড ক্লাস, কারণ আপনারা তো অলরেডি সিএসএস পারেন। একটু পেছনে আলোচনা করে দিয়ে সামনে যাওয়ার কথা। ঠিক আছে? আমার মেন্টাল প্রিপারেশন এরকমই ছিল জেকুরি। আর আমি হচ্ছে এই জেকুরি ক্লাসটা আমার খুব পছন্দের ক্লাস, জন্য আর কোনো ক্লাস না নিলে আমি জেকুরি ক্লাস সবসময় নিই। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝে আসলো কি ব্যাপারটা কি ঘটছে। পুরো ব্যাপারটাই হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলি, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের HTML এর যে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, HTML কি? স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, তাই না? বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা আমাদের এই যে পুরো সাইটটাকে যদি আমরা একটা বিল্ডিং ধরি, এই বিল্ডিং এর যে ব্লুপ্রিন্ট হয় না, ব্লুপ্রিন্টটা নির্ধারণ করি। ঠিক আছে? সে এটা আরো আরো ভালোভাবে বলতে গেলে HTML হচ্ছে ইটের সমষ্টি, অনেক 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 ইট, এরকম করে অনেক অনেক ইট। ইট পরে থাকলে কি বাড়ি হয়? কাজে শুধু HTML ফেলে রাখলে ওয়েবসাইট হয় না। যদি আপনি ইটকে মোটামুটি রকম সাজায় রাখেন, একটা রুম টাইপ বোঝানো সম্ভব, তাই না? তাই শুধু HTML দিয়ে একটা মোটামুটি রকম টেমপ্লেটের কাছাকাছি একটা কিছু করা সম্ভব, যেটাকে আসলে ওয়েবসাইট বলা যায় না, তাই না? এখন একটা বাড়ি বানাইতে হলে আমার এই ইটগুলা কি করতে হবে? সাইজ করতে হবে, সুন্দর করে একটার সাথে আরেকটাকে গাঁথতে হবে, ফিট করতে হবে। যদি আমি দেখি যে সাইজে মিলছে না, কেটে কেটে সাইজ করতে হবে, তারপর ওইটার উপর চুন কাম করতে হবে, তারপর ওইটার সামনে ডিস্টেম্পার লাগাইতে হবে, তারপর কালার করতে হবে, তার উপরে ডেকোরেশন, তাই না? তারপরে গিয়ে এটা একটা ঘর হবে বা বাড়ি হবে, তাই না? তার আগ পর্যন্ত তো ইটের সমষ্টি। এই যে পুরো স্টাইলিং এর কাজটা, এটা সম্পূর্ণই করে CSS।
ঠিক আছে? তো এই যে HTML এর ইট গুলা, এই ইট গুলো হচ্ছে এক একটা ট্যাগ, এক একটা ট্যাগ, এক একটা ইট, যাদেরকে আমরা ইচ্ছা মতো স্টাইলাইজ করতে পারি। ইটের মধ্যে আমি যে রং দিব সে রং হবে না, আমার ইচ্ছা মতো আমি যে রং দিব সে রং হবে না। ইট ভেঙে আমি যে সাইজ ইচ্ছা সেই সাইজ করতে পারবো না। আবার ইটের সাথে ইট জোড়া দিয়ে বড় করতে পারবো না, আমার ইচ্ছা না। তার মানে আমরা যেরকমই চাই এই ট্যাগ গুলা নিয়ে যা ইচ্ছা তা করা সম্ভব। ঠিক আছে, যতটুকু সিএসএস এর পক্ষে সম্ভব। ওকে, কাজেই আমরা ইট পেলাম, এবার তাকে স্টাইলাইজ করার পদ্ধতি পেলাম। এখন আমরা ইট এবং তার স্টাইল দুটাকে এক করার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা এই টিউটোরিয়াল অলরেডি দেখছেন, দেখে ফেলেছেন, সবার দেখা শেষ। প্রজেক্ট প্রজেক্ট কেমন যেমন তদন্তের বিষয়, কারণ এখন আমি যা দেখাচ্ছি বা একটু পরেও যা দেখাবো সব আপনারা অলরেডি করে আসার কথা। আচ্ছা, ধরেন এটাই আমাদের টেমপ্লেট। তো এই টেমপ্লেটটাকে আমরা, মানে এটা একটা, এই যে দেখেন কতগুলা ট্যাগের সমষ্টি পড়ে আছে, এটাকে একটা ওয়েবসাইট হয়েছে? আপনারাই বলেন, একটা ওয়েবসাইট হলো? হয় নাই কিন্তু, এটা একটা ওয়েবসাইটই হয়নি। এটা ওয়েবসাইট বলা যায়? কাউকে বলতে পারবেন এই যে আমি একটা ওয়েবসাইট বানাইছি এরকম? কিচ্ছু নাই, এটা কি? আচ্ছা, সময় খুব কম থাকে, গল্প করতে পারতেছি না। আমি ক্লাসের মধ্যে, ক্লাসের থেকে গল্প বেশি করি, কিন্তু এখন গল্প বলতে পারতেছি না, আজকে সময় খুব কম। আচ্ছা, তাহলে আমরা সরাসরি কাজের দিকে যাই। আমরা এখন এটাকে স্টাইলাইজ করব, অর্থাৎ এটাকে একটা, মানে গরু থেকে মানুষ করব। গরু পিটায় মানুষ করে না, পিটায় পিটায় মানুষ করবে। আচ্ছা, প্রথমে আমি একটু, আমাকে আপনারা যদি 30 সেকেন্ড সময় দেন, আমি একটু ইয়েটা দেখি ওরা কিভাবে করছে, আমি তো করি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, এই টেমপ্লেটের ডিজাইনটা যা বুঝলাম তাতে সাইড বার আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, তার মানে এই এইচটিএমএল টেমপ্লেটটার সিস্টেমটা হচ্ছে, ডিজাইনটা হচ্ছে এরকম। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবেন বা ভাবছিলেন বা ভেবেছেন বা ভাববেন যে ক্লাসে না এসে শুধু টিউটোরিয়াল নিয়ে বসে করে ফেলবো, বোর্ডেরটা কই পাবেন? সবসময় ক্লাসে আসবেন রেগুলার এবং টাইম মতো আসবেন। আজকে যারা পরে ঢুকেছেন, আমি শিওর এখনো খেয়ে ধরতে পারেন না, তাই না? কারা কারা পরে ঢুকছেন একটু বলুন তো, আমি ঢোকার পরে খেয়ে ধরতে পারছেন এই ক্লাসে আসলে কোত্থেকে শুরু হয়ে কোথায় আসলো? কঠিন কিন্তু, ক্লাসের প্রথম শব্দ থেকে না ধরা থাকলে সম্ভব হয় না, কাজে একটু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, ওকে। অবশ্য বেশিরভাগ দিন হয়তো দেখা যাবে আমি লেট করবো, আমি অনেক দূর থেকে আসি, কিন্তু আমি লেট করে যখন ঢুকবো, আমি 3:30টার আগে কখনো ঢুকবো না, মানে যে টাইম থাকবে তার আগে কখনো ঢুকবো না। আপনার সেই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, এই টেমপ্লেটটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের, এত চিকন ব্রাউজার তো হবে না, একটু এটা হচ্ছে আমাদের ব্রাউজার। ঠিক আছে, ব্রাউজার কিন্তু আনলিমিটেড, ব্রাউজারের কিন্তু কোনো বটম নাই। ব্রাউজার কিন্তু স্ক্রল করে করে অনেক উপর নিচে নামা যায়, তাই না? তবে সাধারণত পাশেরটা একটা লিমিটেশন থাকে, মনিটর যত বড় ব্রাউজার তত বড় থাকে, তাই না? এই ওয়েবসাইটটা হচ্ছে এরকম যে এই আমাদের ব্রাউজার, এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর কন্টেনার। ঠিক আছে, এইটার মধ্যে এখানে হেডার, এখানে লোগো এবং এখানে মেনু। ঠিক আছে, তারপরে এখানে এই যে ব্যানার, হ্যাঁ, তারপর এখানে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে সাইড বার। সাইড বার একটু চিকন করে দিই, এটা হচ্ছে সাইড বার, এবং তার নিচে এই হচ্ছে ফুটার। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর টেমপ্লেট, অর্থাৎ এই প্ল্যানে করা এই টেমপ্লেটটা, তাই কি?
লাস্ট ক্লাসে এঁকে দেখানো হয়েছিল, এই জিনিসটাই তো আঁকা হয়েছিল, তাই না? আমি কেমন বুঝলাম? হ্যাঁ, স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে। এখনো সময় লাগবে একটু, আরো কিছুদিন যাক তারপর পাবেন। ওকে, তো আমরা এখন এটাকে এরকম করি, হ্যাঁ, এটাকে মানুষ করি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এই যে সিএসএস এর প্রপার্টি আছে না, সিএসএস এর কয়টা প্রপার্টি বলতে পারেন, বা এইচটিএমএল কয়টা ট্যাগ বলতে পারেন? এত এত ট্যাগ প্রপার্টি মুখস্থ করা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, ইউজ কয়টা এবং আছে কয়টা? কয়টা করে? অ্যারাউন্ড, মানে এক্সাক্ট তো বলা সম্ভব না, অ্যারাউন্ড। আরো বেশি, আরো বেশি, 20টার কাছাকাছি, 20 থেকে 22টা। আর যারা পুরোদমে HTML5 ইউজ করে তারা 30-35টা ইউজ করে। এই, এর বেশি ট্যাগ আমাদের লাগে না। আছে প্রায় 200-র মতো ট্যাগ। 200 ট্যাগ মুখস্থ করার দরকার নেই, লাগবে 30-35টা। 30টা মুখস্থ, 30টা ওয়ার্ড মুখস্থ করা, 30টাও লাগে না, 20টা ওয়ার্ড মুখস্থ করা কোনো ব্যাপার। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ফ্রন্ট এন্ড, আচ্ছা, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কি? অ্যাডমিন প্যানেল। ব্যাক এন্ড হচ্ছে যেটা অ্যাডমিন প্যানেল, যেটা দিয়ে এটা কন্ট্রোল করা হয়। আর ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা দেখি বা যেটা ভিজিটররা দেখে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন আপাতত ফ্রন্ট এন্ড ডিজাইন শিখছি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ সামনের অংশটা ডিজাইন করছি। এটাকে কিভাবে কন্ট্রোল হবে? আচ্ছা, আপনি এইচটিএমএল প্রোগ্রামার বা আপনি একজন ডেভেলপার, ওয়েব ডিজাইনার, আপনি এই কোডগুলা বুঝেন, হ্যাঁ, কোন একজনের হাতে হুট করে ছেড়ে দেন তো, মানে হুট করে কোন একজনকে এই কোডগুলা দেন, দিয়ে বলেন এডিট করো, মাথা নষ্ট হয়ে যাবে না? তো আমরা যেই ক্লায়েন্টদের জন্য সাইটগুলা বানাই, তারা কি কোডগুলা বোঝে? বোঝে না। এখন তার সাইটের মধ্যে একটা জিনিস এডিট করা দরকার, আবার আপনার কাছে আসবে? আসতে চাইবে না। এই জন্য ক্লায়েন্টরা সবসময় চায় একটা অ্যাডমিন প্যানেল থাক, যেখানে সে ঢুকবে, ক্লিক করবে, টাইপ করবে, শেষ। ওই অ্যাডমিন প্যানেলের কাজটাকে বলা হচ্ছে মূলত, মানে ইন শর্ট, বা আরো অনেক ধরন আছে, ওটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। আর এটা হচ্ছে ওয়েব ডিজাইন, যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা ইউজাররা দেখে। আমরা এখন ওয়েব ডিজাইন অংশে আছি, ডেভেলপমেন্ট অংশে যাইনি। ডেভেলপমেন্ট অংশে যাব প্রায় 17-18 ক্লাস পরে। ঠিক আছে? আর হচ্ছে অ্যাডভান্স কোর্স ডেভেলপমেন্ট, ডিজাইনটা এখন ডিজাইনের দিকে আছে। আচ্ছা, কি বলতে জানো এখানে বললাম এই কথা? আচ্ছা, যাই হোক, তো এটা এডিট করা কারো পক্ষে, মানে যে কারো পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব, তাই না? আমরাই করব, আর তো কেউ করতে পারবে না। তো এখন এটাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে এমন ভাবে বানাইতে হবে বা এমন ভাবে ডিজাইনটা করতে হবে যেন ভিজিটর অ্যাট্রাক্টেড হয়। যে ভিজিটর, সে যেন ওয়েবসাইটে ঢুকে অ্যাট্রাক্টেড হয়, সাইটটাতে আরো কিছুক্ষণ থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইচটিএমএল সিএসএস শুরু করি। আহ আপনাদেরকে ফায়ারবাগ এবং সফটওয়্যার গুলো দেওয়া হয়েছে। আপনারা গুগল ক্রোম চেনেন? গুগল ক্রোমের একটা ফায়ারবাগ আছে, জানেন? না, জানেন না। গুগল ক্রোমে ফায়ারবাগ লাগে না। গুগল ক্রোমে ইন্সপেক্ট এলিমেন্ট দিবেন, ইন্সপেক্ট এলিমেন্ট রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট, এইখানেই ফায়ারবাগ অটোমেটিক বিল্ট ইন আছে। এটাকে বলে ক্রোমে ডেভেলপার টুলস। ঠিক আছে? ফায়ারফক্সেরও আছে। ফায়ারফক্সের যদি ফায়ারবাগটা অফ করে দেন, এই যে অফ করা আছে, এখন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, আচ্ছা, আমি ফায়ারবাগ অফ, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, এটা হচ্ছে ফায়ারফক্সের ডিফল্টটা, কিন্তু এটা দেখতে সুন্দর না, বা খুব একটা ইউজে খুব একটা কমফোর্টেবল ফিল করে না সবাই, এই জন্য ফায়ারবাগ ব্যবহার করে। কিন্তু ফায়ারবাগ ব্যবহার করলে দেখবেন অনেকের সাইট ফায়ারফক্স স্লো হয়ে যায়, অনেকের। ঠিক আছে? যদি ফায়ারফক্স দেখেন স্লো চলতেছে, ক্রোমে চলে যাবেন অথবা ফায়ারবাগ বাদ দিয়ে দিবেন। ঠিক আছে?
ও এটা হচ্ছে জাস্ট এইচটিএমএলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ, অথবা আপনি যেটা করতে পারেন প্রপার্টিজ থেকে এই যে ওপেনস উইথ ফায়ারফক্স দেওয়া চেঞ্জ দিয়ে যে কোনো একটা চেঞ্জ করে নেবেন। ওকে, আমি আবার একটু ক্রোম পছন্দ করি আর কি। আমার আগে ফায়ারফক্স ইউজ করতাম, একসময় ফায়ারফক্স ক্র্যাশ করতো, খুব প্রচন্ড পরিমাণে ঝামেলা করা শুরু করলো, জানতাম না ফায়ারবাগের জন্য। সে খুব ঝামেলা করতো, এত স্লো, বাধ্য হয়ে ক্রোমে ঢুকলাম, তারপর ক্রোমে মজা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি আরেকটা মজার জিনিস ইউজ করব, আমি চাই না আপনারা ইউজ করেন, এই জন্য আমি এটা সম্পর্কে আপনাদের কিছু বলবো না। চাই না এই কারণে যে এখনো সময় হয়নি, আমি এখন তাড়াতাড়ি করার জন্য এটা ব্যবহার করব, আমি চাই না আপনারা ব্যবহার করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের এইচটিএমএল এ দুইটা কাজ বাকি আছে। একটা হচ্ছে এদের প্রত্যেককে এখন আমাদেরকে নাম দিতে হবে, নাহলে আমরা সিএসএস দিয়ে স্টাইলাইজ করতে পারবো না। তো আমি এখন নাম দিই, এটা হচ্ছে ডিভ ক্লাস মেইন কন্টেনার। আচ্ছা, এখানে আমি দুইটা শব্দকে আলাদা করার জন্য আন্ডারস্কোর ইউজ করলাম। এখানে যদি আমি স্পেস দিতাম, দুইটা আলাদা ক্লাস হয়ে যেত, মেইন নামে একটা ক্লাস, কন্টেনার নামে আরেকটা ক্লাস। এই জন্য দুইটাকে এক রাখার জন্য একই শব্দ রাখলাম, ঠিক আছে? এটাকে হাইফেন দেওয়া যায়, এখানে চাইলে হাইফেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আন্ডারস্কোর দিয়ে কেন বলেন তো? হাইফেন এবং আন্ডারস্কোর দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই কাজ করে, কিন্তু কেন আন্ডারস্কোর দেই বুঝিনি না, দেখতে সুন্দর না। আর হাইফেন দিলে তো আলাদা হলো। কারণ হচ্ছে যখন আপনি হাইফেন দিবেন, ডবল ক্লিক করলে হাইফেনের এই পাশেরটা অথবা এই পাশেরটা সিলেক্ট হয়। যদি আন্ডারস্কোর দেন তাহলে ডবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়। এই জন্য মানে আমি বিশেষ করে বা রাসেল ভাইও আন্ডারস্কোর দিতে পছন্দ করি। আমরা ডবল ক্লিক করবো, নিয়ে যাবো, পুরাটা সিলেক্ট করে এনে কপি করতে ভালো লাগে না। এগুলো প্রত্যেকটা হচ্ছে যার যার ব্যক্তিগত পছন্দ, ঠিক আছে? এই ইমেজটা, আচ্ছা আইএমজি নামে করলাম না, এই ইমেজটা আমাদের এখনো নাই, আমরা একটু পরে আনবো কিছু একটা। div ক্লাস মেনু, div ক্লাস স্লাইডার, div ক্লাস কন্টেন্ট এরিয়া, div ক্লাস কন্টেন্ট। আচ্ছা, রাসেল ভাইয়ের এইচটিএমএল টু এইচটিএমএল সিএসএস, বেসিক এইচটিএমএল সিএসএস এর প্রথম 2 থেকে 3টা ভিডিও দেখছেন কে কে? আচ্ছা, মোটামুটি সবাই। এখন বলেন, আমি এই যে ক্লাসগুলো নিলাম, এগুলা নিয়ে পরবর্তী আমার কি করণীয়? এগুলাকে প্রত্যেকটাকে কপি করে করে আমার সিএসএস ফাইলে নিতে হবে, তাই না? আচ্ছা, এখান থেকে কপি করব, তাই না? এটা হচ্ছে ব্র্যাকেট সম্পর্কে আপনাদেরকে দেখানো হয়নি। ব্র্যাকেটসে নোটপ্যাড প্লাস প্লাস তো আরো সুবিধা। আচ্ছা, যেটা করবেন সেটা হচ্ছে এখানে ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার, অথবা এই যে এই সাইডে এক্সটেনশন ম্যানেজার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আসতে সময় নেবে একটু। এখানে অ্যাভেলেবলে গিয়ে সার্চ দিবেন ট্যাব। হ্যাঁ, তাহলে আপনাদের কাছে এই যে ডকুমেন্টস টুলবার এই নামে প্লাগইনটা আসবে, এটাকে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। এটা নেট থেকে ডাউনলোড হয়ে ইনস্টল হয়, কাজে ইন্টারনেট কানেকশন লাগবে। এটা ইনস্টল করার পরে আমি এখানে ক্লিক করে যেটা করলাম ভার্টিক্যাল স্প্লিট, অর্থাৎ উইন্ডোজটা ভার্টিক্যাল স্প্লিট হলো। আমি যদি হরাইজন্টাল স্প্লিট বলি, হরাইজন্টাল স্প্লিট হলো। এখন আমি ভার্টিক্যাল স্প্লিট করলাম, এবং রাইটে কোনটা থাকবে লেফটে কোনটা থাকবে এটা এখানে ডিসাইড করা যায়, ঠিক আছে? এই সাইড দিয়ে। ওকে, আলাদা করলাম, এবং কন্ট্রোল ডি দিলে কপি হয়, এটা তো জানেন, নোটপ্যাডের মতোই। এই যে কপি পেস্ট করতে হবে এখন।
এরকম না? কিন্তু এখন আর আমরা এইভাবে করি না। এখন আমরা কি করি জানেন? পুরোটা কপি করি HTML, একটা সাইটে ঢুকি, নাম হচ্ছে extractcss.com। এখানে ঢুকি, ঢুকে পেস্ট করি, এই 4টা সিলেক্ট করা, এখানে ফোর স্পেস এন্ড অফ লাইন। ঠিক আছে, এখানে দেখেন extractcss.com এর মধ্যে এই যে টাইপ অর পেস্ট ইউর HTML, এখানে আমি পুরোটা কপি পেস্ট করলাম। করার পর এক্সট্রাক্ট আইডিজ, এক্সট্রাক্ট ক্লাসেস, এক্সট্রাক্ট ইনলাইন স্টাইলস, এক্সট্রাক্ট চিলড্রেন সবগুলা দিয়ে দিলাম, টিক চিহ্ন দেওয়া আছে সবগুলা। এখানে ফোর স্পেসেস এবং এখানে এন্ড অফ লাইন দিলাম এবং অটোমেটিক সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এক্সট্রাক্ট করব বললে সে সমস্ত আইডি গুলা, ক্লাসগুলা দিয়ে দিল আলাদা করে। এবার কপি করলাম, করে আমি এখানে পেস্ট করে দিলাম। কাজে কোনো কপি পেস্টের ঝামেলা নেই। একটা ব্যাপার, ওরা যেটা করে যখন চাইল্ড ওরা বানায় তখন ওরা একটা এই চিহ্ন দেয়, মানে গ্রেটার দেন চিহ্ন দেয় বা কার্ড ব্র্যাকেট এন্ডিং দেয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে লোগোর ভিতরে এ ঠিক আছে, কিন্তু লোগোর ভিতর যে এ থাকবে এই এটা লোগোর ডিরেক্ট চিলড্রেন হইতে হবে, ডাইরেক্ট চাইল্ড। অর্থাৎ লোগোর ঠিক ভিতরে হইতে হবে। লোগোর ভিতরে আরেকটা কিছু আছে, তার ভিতরে এ চলবে না, কিন্তু আমরা এটা চাই না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করবো, লোগোর ভিতরে যেইখানে এ পাবে সেখানে হলেই হলো, এক্সাক্ট ভিতরে থাকতে হবে তার কোনো দরকার নেই। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করবো, পুরাটা এইটুকু আমরা সিলেক্ট করবো, এইটুকু আমরা মুছে দিব, তো মুছে দিয়ে স্পেস দিব। এই জন্য এইটুকু সিলেক্ট করবো, করে কন্ট্রোল এইচ। কেন করব না বা কেন করব, করে হচ্ছে এই জন্য যে ধরেন এই যে লোগো, তার ভিতরে কয়টা ইমেজ আছে? 2টা ইমেজ আছে। যদি আমরা এরকম বলি ক্লাস লোগো ইমেজ, তাহলে সে কয়টা ইমেজকে ধরবে? 2টাকেই পাবে। কিন্তু যদি আমি বলি এইটা, তাহলে কয়টাকে পাবে? কোনটাকে? হ্যাঁ, এর ভিতরে যেটা, না, নিচেরটা পাবে। কেন? কারণ লোগোর ভিতরে সরাসরি যে ইমেজ সেটা, এই ইমেজ তো এর ভিতরে, লোগোর ভিতরে না। লোগোর ডিরেক্ট চাইল্ড না, লোগোর নাতি, লোগোর ছেলে না। খেয়াল করবেন HTML এ এই ফ্যামিলির সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। কে কার বাবা বা মা, কে কার ছেলে বা মেয়ে, নাতি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাই বোন, যেগুলোকে বলে HTML এর ভাষায় সিবলিংস, এই ট্যাগ এই ট্যাগের সিবলিং। যেমন এই যে এলআই, প্রত্যেকটা এলআই হচ্ছে সিবলিং। ঠিক আছে, কারণ তারা একই প্যারেন্টের চাইল্ড। এরা এই প্রত্যেকটা এলআই ইউএল প্যারেন্টের ডিরেক্ট চাইল্ড। ঠিক আছে, আচ্ছা, তো ওই এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে ডিরেক্ট চাইল্ড। তো আমরা ডিরেক্ট চাইল্ডটা চাই না, আমরা চাই লোগোর ভিতরে যত ইমেজ আছে সবগুলা পাবে, এরকম যা আছে সব পাবে, যদি দরকার হয় তখন নিব। তো আমরা এইটুকু সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এইচ দিলাম। এখন যেটা করছি এটা আপনার টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখন মাথায় নাও দেখতে পারেন, মানে এই অংশটুকু শুধু। এখন আমি একটা স্পেস দিয়ে এটাকে রিপ্লেস করব। তারপর ব্যাচ, দেখি সবগুলা পেলো কিনা। পেলো, রিপ্লেস, সবগুলা চলে গেছে, একটা স্পেস দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এই ফাইন্ড এন্ড রিপ্লেস কিভাবে করলাম এটা টিউটোরিয়াল দেখে আরেকবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা পারার কথা আপনার অলরেডি। হ্যাঁ, এটা সমস্যা নেই, এখানে আপনার শেখার কিছু নাই, যে কোড কপি পেস্ট করার মধ্যে শেখার কিছু নাই। কিন্তু আমি এখন যে প্লাগইনটা, আমি এক্সট্রা একটা প্লাগইন ইউজ করছি, এই প্লাগইনটা সম্পর্কে কিচ্ছু বলবো না, এখন 15-16 ক্লাসের পরে গিয়ে বলবো। ওই প্লাগইনটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে।
তো আমরা যেটা করবো, মেইন কন্টেনার এর সাইজ হবে আমাদের যে, আমরা তো পুরা ওয়াইড জুড়ে চাই না, আমরা চাই একটা নির্দিষ্ট সাইজে থাকে। তো আমি এটা ওয়াইড দিব, কত দেওয়া যায়, 960 পিক্সেল বললেন যেহেতু, এবং একে বলবো মার্জিন জিরো অটো। জিরো অটো দেওয়া মানে কি, অটো দেওয়া মানে দুই পাশে সমান সমান নেবে এবং উপর নিচে জিরো। ঠিক আছে, এই তো চলে আসলো মাঝখানে এইটা। আচ্ছা, সিএসএস লেখার সময় সর্বপ্রথম আমরা যেটা করি, একটা ইউনিভার্সাল সিলেক্টর নেই, স্টার। এটাই তো বললাম, এটাই তো সেই ম্যাজিক যেটা ইউজ করতে মানা করছি। আমি ব্রাউজারে এডিট করছি কিন্তু সরাসরি সিএসএস ফাইলে চলে যাচ্ছে, যেটা আপনারা এখন ব্যবহার করবেন না। কপি করে নিয়ে যাবেন, এটাই করবেন আপনারা। আমি এটা করছি যেন তাড়াতাড়ি হয়, কারণ ক্লাসের টাইম খুব কম। ঠিক আছে, আপনারা তো কম সময় বেশি জিনিস শিখতে চান, তাই না? নাকি বেশি সময় নিয়ে অল্প জিনিস ভালো শেখাবো, না বেশি কম সময়ে বেশি জিনিস শিখাইতে হবে, কোনটা? হ্যাঁ, ভালোভাবে শিখবো। ঠিক আছে, এখন কি কম সময়ে বেশি জিনিস শিখবো না বেশি সময়ে কম জিনিস? কম সময়ে বেশি জিনিস, এটা শেখার চেষ্টা করবো। ঠিক আছে, এই জন্য আমি এটা ব্যবহার করছি, বারবার বলছি এটা ব্যবহার করার কথা মাথায় আমার কোনো দরকার নেই। এখান থেকে লিখবেন, কপি পেস্ট করবেন, কারণ এটা খুব ভয়ানক একটা জিনিস। দুইটা কারণে ভয়ানক। এক, আপনার কোড শেখা হবে না, লিখবেন চলে যাবে, শেষ। দুই, ভুল করবেন। এখানে যদি আমি বাই চান্স একটা করি, একটু ভুল করে, আমার পুরো টেমপ্লেট 3 ঘন্টার পরিশ্রম নাই। ঠিক আছে, এটা খুব সতর্ক হবে এবং এক্সপার্ট হওয়ার পর ব্যবহার করবেন, এখন না। আমি সিএসএস লিখি প্রায় 5 বছর, এখন করতে পারি এটা, এখনই না, কিছুদিন পর। ঠিক আছে, ওকে, শেষ। এবার হচ্ছে হেডার। হেডার, ঠিক আছে, আমি হেডারও, হেডার কিছু লাগবে না আমার। লোগোর সাইজ কত? ওয়াইড 300 পিক্সেল, ফ্লোট লেফট। ঠিক আছে, মেনু, ওইটা যদি 300 পিক্সেল হয়, মেনুতে আমি কত দিতে পারবো? হ্যাঁ, কত? 660 পিক্সেল। ঠিক আছে, ফ্লোট। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর নিব। হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে যেটা করব, মার্জিন জিরো এবং প্যাডিং জিরো। কেন করলাম? কারণ ব্রাউজারের কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, এই যে যেমন ওর ডিভে ডিসপ্লে ব্লক দেওয়া, ঠিক আছে, এরকম কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। ঠিক আছে, এগুলো আমরা চাই না, এই জন্য ওগুলা সব মুছে দিলাম। দেখলেন সব উপরে উঠে গেল। আবার দেখেন, আগে ছিল এরকম একটু স্পেস সহ, যেটা ডিফল্ট ভাবে পাচ্ছিল ব্রাউজার থেকে, সেভ দিলাম, চলে গেল। ঠিক আছে, এই স্পেসটা আমাদের দরকার নেই, তো ওই সাইডে চলে গেল। আমি যে স্ট্রাকচারটা এখন ঠিক করি, পরে এগুলো করছি। স্লাইডার, স্লাইডারের মধ্যে যে ইমেজ, সে হচ্ছে তার ওয়াইড হবে 100%, পুরোটা জুড়ে হবে। ঠিক আছে, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া ঠিক আছে, কন্টেন্ট এরিয়া কন্টেন্ট, কন্টেন্টের সাইজ হবে, ওয়াইড হবে 660 পিক্সেল, ফ্লোট লেফট, মার্জিন রাইট 30 পিক্সেল। আমি ওকে 660 না দিয়ে 630 পিক্সেল দিই। তাহলে মোট কত হলো? মার্জিন রাইট 30 এবং 630, মোট 660। 660 হলো। এবার আমি সাইড বার কে বলবো, ওকে বলবো ওয়াইড 300 পিক্সেল, ফ্লোট এবং ফুটার, ফুটারকে বলবো টেক্সট লাইন সেন্টার, প্যাডিং উপর নিচে হবে 20 পিক্সেল, পাশে 0। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে স্ট্রাকচার। মানে সে এমনি ইট কাট পাথর দিয়ে, আমি জাস্ট সিমেন্ট দিয়ে এটাকে
জায়গা মতো করে দিলাম। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটাকে স্টাইলাইজ করতে হবে, অর্থাৎ এই কালারটা নিশ্চয়ই এরকম থাকবে না, ভালো লাগছে এভাবে, বা এই যে ডট গুলা এগুলো আমরা চাই না, অথবা চাই, যেটা চাই সেটা করব। এটা এরকম আমরা চাই না, অন্য কোনো স্টাইল দিতে চাই সেরকম করব। ওই ইমেজটা আনতে হবে, আমি ইমেজ জানি না। ইমেজটা কিভাবে আনতে হয় জানেন? ইমেজ জানা শিখেছেন, ওইভাবে একটা ইমেজ দিয়ে দিবেন লোগোতে। ওই যে হোম মেনু, মেনু তো এরকম থাকে, মেনুগুলো পাশাপাশি হবে। আচ্ছা, এই মেনুটা 1 সেকেন্ডে করে দিই, সময় শেষ। আমাকে বলা হয়েছে যে অন্যান্য ব্যাচে আমি সবসময় একটু বেশি ক্লাস নিই, ধরেন টাইম দেওয়া থাকে 1 ঘন্টা, আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট এরকম ক্লাস নিই, বা 1.5 ঘন্টা টাইম থাকলে আমি 1.5 ঘন্টা ক্লাস নিই। তো এখানে বলা হয়েছে 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 16 মিনিট না। ঠিক আছে, কারণ আপনাদের এই যে বাসায় যেতে প্রবলেম হয় বা এই ধরনের ব্যাপারগুলো, কাজে দ্রুত এক্ষুনি শেষ করতে। হ্যাঁ সেটাই, এই জন্যই হচ্ছে তাড়াতাড়ি ছেড়ে দিতে বলছে, তো আমি দেরি করবো না, এই জন্য আজকে আমার ইচ্ছা ছিল কমপ্লিট করার, সম্ভব হয় নাই। আমরা পার্ফেক্ট 3:30 বাজে শুরু করি, ঠিক আছে, কিন্তু আজকে একটু লেট করলাম, আজকে আমার প্রথম ক্লাস ছিল, আমি জানি না কে নেবে। এই জন্য। হ্যাঁ, আর অনেকে আপনারা দেরি করে আসছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেনু। ঠিক আছে, এই যে মেনুটা আমি করলাম না, মুখস্থ সিএসএস লিখে, মুখস্থ না কিন্তু দেখে দেখে যেটা যেটা দরকার সেটা সেটা লিখলাম। এটা আপনারা পারবেন আজ থেকে 6 ক্লাস পরে। হ্যাঁ, আমি সেটা বলছি এগুলো আপনাদেরকে পারতে হবে বুধবারের মধ্যে। বুধবার কবে? পরশুদিন, নেক্সট ক্লাস। আমি থার্ড ক্লাসের আগে আপনাদের এটা কমপ্লিট চাই, পারবেন? হ্যাঁ, এটা আমি বলছি কিভাবে পাবেন, আমি লিস্ট দিয়ে দিচ্ছি, পারবেন? কতক্ষণ সময় দিতে হবে বলেন তো? যার যতক্ষণ লাগে, কিন্তু কমপক্ষে একটা টাইম দিতে হবে, কতক্ষণ? মিনিমাম 1 ঘন্টা, কিছু হয় নাকি? 1 ঘন্টায় তো বসতে বসতে উঠতে উঠতে চলে যায়, 1 ঘন্টা কোনো টাইম না। আচ্ছা, এটা তো বুঝে ফেলার কথা, গ্রুপে প্রশ্ন করেন, answer দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, লিস্টটা কই পাবেন সিএসএস এর? হ্যাঁ, কিচ্ছু না, আপনারা যারা ওয়েব ডিজাইনে এতটুকু পরিমাণ আগ্রহ আছে, যদি কারো থাকে আর কি এতটুকু পরিমাণ আগ্রহ, একটা ওয়েবসাইট মাথায় স্বর্ণাক্ষরে লিখে রাখেন, কাজেই ঢুকবেন W3 স্কুল সিএসএস, সার্চ দেন, ঢুকেন, বা এই যে সিএসএস এর লিংক গুলো না, হ্যাঁ, এই যে নিচে দেখেন, না একটু আমি দেখাই, আহ,
এই যে এখানে যে লিঙ্ক গুলা এগুলো আছে না, এগুলাই হচ্ছে যেগুলো আপনি আগামী, দোয়া করি 100 বছর বাঁচেন, আগামী 100 বছর এগুলো ইউজ করবেন। ঠিক আছে, এই যে সিএসএস প্রপার্টিজ, এই সবগুলা কয়টা আছে বলেন তো? 100-র মতো হবে হয়তো। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। একটা জিনিস খেয়াল করেন, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার টপ, বর্ডার বটম মুখস্থ করতে হবে। সিএসএস এরকম, এই এইচটিএমএল সিএসএস পুরোপুরি মানুষের ভাষায় তৈরি করা। ঠিক আছে, মানুষ যেভাবে বুঝে সেভাবে তৈরি করা। একটা মানুষকে আপনি যেভাবে নির্দেশ দিবেন, এইচটিএমএল সিএসএস তে সেই ভাষাটাই ব্যবহার করা, ইভেন জেকুইরিতেও। আচ্ছা, এটা দেখবেন। আর আমি এখন টিউটোরিয়াল বন্ধ করে আরেকটা লিস্ট দিচ্ছি।